বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে রয়েছে আমি এইচ এম বিজয় ইসলাম। আজকের আলোচনার মূল বিষয় জাতিসংঘ অধিবেশনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যোগদান এবং বাংলাদেশের বর্তমান উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের করণীয়। সেপ্টেম্বরের 20 তারিখ থেকে শুরু হয়েছে জাতিসংঘ অধিবেশন। তবে প্রফেসর ডক্টর ইউনূস স্যার যোগ দিবেন 27 সেপ্টেম্বর। সেখানে থাকবেন 3 দিন। বিগত বছরগুলোতে প্রাক্তন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যখনই যোগদান করেছিলেন তখনই তার সফর সঙ্গী ছিলেন 300 থেকে 350 জন। এমনকি 2020 সালে করোনা মহামারীর সময়ও তার সফর সঙ্গী ছিলেন 149 জন। কিন্তু এবার জাতিসংঘ অধিবেশনে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের মতামত ভিন্ন। তিনি বলেছেন, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব খরচ কমাতে। এজন্য এবারের জাতিসংঘ অধিবেশনে সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনী সহ প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সফর সঙ্গী হবেন মাত্র 57 জন। 27 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর ইউনূস স্যার এবং বৈঠক করবেন পাকিস্তান, নেপাল, জার্মান সহ মোট 10টি দেশের সঙ্গে। তবে ভারতের সাথে বৈঠকের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রফেসর ডক্টর ইউনূস স্যার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সংবাদ সম্মেলনেও যোগ দেবেন প্রফেসর ডক্টর ইউনূস। বাংলাদেশের জন্য বিগত বছরগুলোর তুলনায় এটি হতে যাচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ অধিবেশন। জাতিসংঘ অধিবেশনে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কারণে বাংলাদেশকে অনেক সম্মানের সাথে মূল্যায়ন করা হবে। সেখানে আলোচনায় উঠে আসবে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহতর কথা এবং বিগত 16-17 বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বৈরাচারী শাসনের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে এনজিও নেতা বলে কুটো কথা বলেন। তবে বহির্বিশ্বের কাছে প্রফেসর ডক্টর ইউনূস স্যারই সবচেয়ে বেশি সম্মানিত। তবে বর্তমান সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ উচ্ছৃঙ্খলা বেড়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে, তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে ভেসে আসছে হাজারো মানুষের কুটো কথা, যা শুনতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে। আসুন এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির জন্য আসলে কারা দায়ী, কেন বর্তমান সময়ে বাংলাদেশে এমন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। বিগত 16-17 বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর শাসনামলে ভয়ে কোনো কথা বলেননি সাধারণ জনতা। কেউ যদি মুখ খুলতো, সরকার বিরোধী কোনো কথা বলতো, তবে তাকে যেতে হতো জেলে অথবা আয়নাঘরে। খুন, গুম, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ এমন কোনো অপরাধ নেই বিগত 16-17 বছর ধরে বাংলাদেশে ঘটে যায়নি। কিন্তু 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তা মানুষের কাছে বিগত 16-17 বছরের থেকেও বড় আকার ধারণ করেছে। মানুষ সেভাবেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করছে। আমরা বাঙালি, বাংলাদেশে নানান রকমের মানুষ রয়েছে। এক একজন মানুষের এক এক রকম কথা। মানুষের যদি কথা বলার অধিকার থাকে, মানুষ যদি কোনো কিছু মুখ খুলে বললে বাধা দেওয়ার কেউ না থাকে, তার জন্য যদি কোনো শাস্তি না থাকে, তাহলে মানুষ যা ইচ্ছা তাই বলে এবং যা ইচ্ছা তাই করে। বর্তমান পরিস্থিতি ঠিক এমনই। এখন যদি আপনি মুখ খুলে কোনো কথা বলেন, আপনি যদি রাস্তায় নেমে আন্দোলন করেন, আপনি যদি সমাবেশ করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিছু বলেন, তবুও আপনার কোনো শাস্তি হবে না। এই জন্য এখন যার যা ইচ্ছা তাই বলছে এবং যা ইচ্ছা তাই করছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয়গুলো, এই পরিস্থিতি মোকাবেলায় সবসময় মাঠে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক অপরাধীকে ধরাও হচ্ছে। প্রতিদিন আমরা একজন না একজন গ্রেপ্তারের খবর পাচ্ছি। মানুষ বর্তমান সময়ে যেভাবে মুখ খুলছে, সুযোগ পেলেই যেভাবে আন্দোলন করছে, বিগত 16-17 বছর ধরে মানুষ যদি এভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, যদি এভাবে আন্দোলন সমাবেশ করত, তাহলে অনেক আগেই আমাদের দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ সবকিছুই দূর হয়ে যেত। অথচ বিগত 16-17 বছর ধরে কোনো বিষয়ে মানুষ মুখ খোলেনি, যেন গা ঢাকা দিয়ে কোনো মতো নিজে খেয়ে পড়ে বেঁচে ছিল। আর আমাদের দেশে একের পর এক ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি সবকিছুই চলমান ছিল, যার কারণে আজকে আমাদের দেশ এতটা ঋণগ্রস্ত। আজকে আমরা হাজার হাজার কোটি টাকা ঋণী। এই টাকাগুলো বিগত 16-17 বছর ধরে পাচার হয়েছে বহির্বিশ্বে।
একটা কথা কম বেশি আমরা সবাই বিশ্বাস করি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন। তাই আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, আর এর জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। অনেকেই বর্তমানে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক অন্যায় অপরাধ করার চেষ্টা করছে এবং করবে। 5ই আগস্টের পর থেকে আমরা কিন্তু একের পর এক অন্যায় অপরাধ দেখতে পাচ্ছি। ডাকাতি থেকে শুরু করে হত্যা সবকিছুই কিন্তু আমাদের দেশে এখনো হচ্ছে। কিছু সুযোগ সন্ধানী মানুষ এখন বর্তমান বাংলাদেশকে সুযোগ হিসাবে ব্যবহার করছে। এরই মধ্যে মানুষের আরো একটি সমালোচনার বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি এবং সমন্বয়করা যেভাবে দেশ স্বাধীনতার সূচনা করেছিল কোটা আন্দোলন থেকে, তখন থেকে 5ই আগস্ট পর্যন্ত সমস্ত জনতা শিক্ষার্থীদের পাশে ছিল। কারণ আমরা সবাই শিক্ষার্থীদেরকে ভালোবাসি। আমাদের দেশের জনতা কেউ চায় না কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখা করতে এসে হতাহত হোক, তাদের জীবন দিক। কিন্তু কোটা আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শত শত শিক্ষার্থী আহত হয়েছে এবং জীবন দিয়েছে। তার জন্য এই ব্যাপারটা মানুষের হৃদয়কে খুব কঠোরভাবে কঠিনভাবে ব্যাধিত করেছে, যার কারণে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং দেশের সমস্ত জনতা শিক্ষার্থীদেরকে সমর্থন করেছে এবং পরবর্তী সময়ে তারা নিজেরাই মাঠে নেমে আন্দোলন করেছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। সেই পর্যন্ত শিক্ষার্থীদের ভূমিকা ঠিক ছিল, কিন্তু 5ই আগস্টের পর থেকে শিক্ষার্থীরা যা করছে তা একদমই ভুল সিদ্ধান্ত। শিক্ষার্থীদের রাজনীতি করার বা রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন নেই। এখনই উচিত যতগুলো সমন্বয়ক আছে সবার কমিটি ভেঙে দেওয়া এবং সবাই সাধারণ শিক্ষার্থীর মতো থাকা। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আমাদের দেশে আরো সমালোচনা হতে থাকবে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সমন্বয়কদের এবং শিক্ষার্থীদের উপরে দোষারোপ করা হবে। তাই আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা যত দ্রুত পারেন আপনাদের সমস্ত কমিটি নিষ্ক্রিয় করে দেন এবং সাধারণ শিক্ষার্থীদের মতো পড়ালেখায় মনোযোগী হন। তারপরে আমাদের দেশে কারা উচ্ছৃঙ্খলা তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, সেগুলো আমরা দেখব, আমরা বুঝবো। তাছাড়া আমাদের দেশে সেনাবাহিনী তো রয়েছে। আসলে কোনো সাধারণ মানুষ কোনো অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না, এটা কোনোভাবেই না। মনে করেন যে সমন্বয়কদেরকে বা শিক্ষার্থীদেরকে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বা কোনো অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য রাখা হয়, তাহলে কিন্তু এটা কখনোই কারো কাছেই বা পৃথিবীর কোনো জায়গায় গ্রহণযোগ্য হবে না। কারণ একজন সাধারণ মানুষ কখনোই আরেকজন সাধারণ মানুষের বিচার করতে বা শাস্তি দিতে পারে না। শাস্তি দেওয়ার জন্য দেশের আইন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আমাদের সেনাবাহিনী রয়েছে। আপনারা নিশ্চুপ থাকেন, আপনারা চুপ থাকেন, আপনারা যার যার বিদ্যালয়ে ফিরে যান রাজনীতির মাঠ থেকে। তারপরে যদি কেউ অন্যায় অপরাধ করে, কোনো অত্যাচার করে, হত্যাযজ্ঞ করে, তাহলে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী তাদের চিহ্নিত করে যথেষ্ট শাস্তি দিবেন। এর মধ্যে শুধু শুধু শিক্ষার্থীরা, সমন্বয়করা আপনারা প্রবেশ করে এই পরিস্থিতিকে আরো উচ্ছৃঙ্খল তৈরি করবেন না। আরো একটি পয়েন্ট, বর্তমান সময়ের অনেক বড় একটি রাজনৈতিক দল বিএনপি, কিন্তু আমরা প্রায়শই নিউজ চ্যানেলগুলোতে এমন খবর পেতে থাকি যে বিএনপিরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, হতাহত হয়েছে। এই বিষয়টা আমাদেরকে আরো বেশি বিচলিত করে। তাই বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন সবাইকে আমরা অনুরোধ করব, বর্তমান এই পরিস্থিতিতে আপনারা আপনাদের দলের মধ্যে কোনো বিভেদ তৈরি করবেন না। কোনো সমস্যা হলে সেটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন। শুধু বিএনপি বা জামায়াত নয়, এছাড়াও আরো যত রাজনৈতিক দলগুলো রয়েছে, এখন আমাদের সবাইকে স্থিতিশীল অবস্থায় থাকা দরকার। কাউকে উস্কানিমূলক কথা বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড এখন আমাদের একদম সম্পূর্ণভাবে পরিহার করা প্রয়োজন এবং আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের উপর বিশ্বাস স্থাপন করা উচিত। তিনি এখন যেভাবে কাজ করছেন, যেভাবে আমাদের বাংলাদেশের এই বর্তমান সমস্যা সমাধান করার চেষ্টা করছেন, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আমাদের উচিত তাকে সহায়তা করা, আমাদের তার উপর বিশ্বাস রাখা উচিত। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি না হয়, ততদিন পর্যন্ত তিনি আমাদের দেশের সকল সমস্যার সমাধান করে দিবেন এবং নির্বাচন তো অবশ্যই হবে। আমরা যখন এতগুলো বছর সহ্য করতে পারলাম, নিশ্চয়ই আমরা আর কিছুটা দিন সহ্য করতে পারবো। তারপরে আমরা একটি সুন্দর নির্বাচনের আয়োজন করব। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে সুন্দরভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে হবে এবং আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।
2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমাদের সেই শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে। তাদের রক্ত যেন কোনোভাবে কলঙ্কিত না হয়, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সুন্দর করে সাজাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।